আজ ১৬ই ডিসেম্বর ২০২৪। আজকে বিজয়ের মাস। তো বিজয়ের মাস উপলক্ষে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশ ফ্লাগ রাইস রেসিপি। তো এটা আমি আমার সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এটা আমি আমার মতো করে করেছি। আপনারা চাইলে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না। আর মাঝে মধ্যে বাচ্চাদের সামনে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রেসিপি দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে আর ও মজা করে খেয়েছে। আর এটা কিন্তু একটু স্পাইসি, মানে ঝালটা একটু বেশি, সুতরাং বুঝে শুনে রান্না করবেন বাচ্চাদের জন্য রান্না করলে। আর আমার মেয়েটা ঝাল খেতে পারে, সেজন্য ওর কাছে আরও বেশি মজা হয়েছিল খেতে। তো এটা আমি কিভাবে রান্না করেছি চলেন আপনাদের সঙ্গে সেটাই এখন আমি শেয়ার করব। আর প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি করব, সেটা হচ্ছে বাংলাদেশ ফ্লাগ রাইস রেসিপি। তো সেজন্য আমি প্রথমেই চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা পানির মধ্যে আমি ভরে ভরে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে পালং শাক সিদ্ধ করব। পানিটা গরম হয়ে আসলে আমি পালং শাকটা এটার মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা আমি হচ্ছে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি নর্মালি একটু টুকরো করে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি 2 মিনিট থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করব। আর আমি এটা সিদ্ধ করার সময় ঢেকে দিব না, ঢেকে দিলে পালং শাকের কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি সবুজ সবুজ রাখতে, সেজন্য আমি ঢাকনা ছাড়াই এটাকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে, লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার এই যে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম। এটা সিদ্ধ করতে সময় লাগবে না, আমি এটা ফুল সিদ্ধ করব না, এটা আমি হাফ সিদ্ধ করব, যেহেতু এটা আবার আমি রান্না করব সেজন্য আমি এটা হাফ সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করতে করতে এটার মধ্যে আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচ এটার মধ্যে আমি এখন দিয়ে দিব, দিয়ে একসঙ্গে আমি আরও 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে গেলে আমি এটার পানিটা ঝরিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এটা আমি হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নিব, ঠান্ডা করে পেস্ট করে নিব। চলে এলাম রান্নার জন্য সরাসরি চুলাতে। প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বাটার। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তেল বা ঘি দিয়ে। আমার কাছে বাটার ছিল সেজন্য আমি বাটার ব্যবহার করেছি। আর বাটার ব্যবহার করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। যাই হোক, প্রথমেই আমি বাটারটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল সেজন্য আমি ফ্রোজেন ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি টাটকাটা থাকে সেটাও দিয়ে রান্না করতে পারেন, যেহেতু আমার ফ্রোজেন পেঁয়াজ কাটা ছিল এই জন্য আমি ফ্রোজেনটা ব্যবহার করেছি। আর এই পেঁয়াজটা এখন এই বাটারের মধ্যে একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এটা আমি হালকা ভাজা দেব, এটা কিন্তু আমি ব্রাউন করে ভাজবো না, জাস্ট আমি কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এটার মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে 1/2 কাপ চিংড়ি মাছের কিমা। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ আমি কিমা করে নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ কিমা আছে। কিমাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন কিমাটা মিশাতে হবে তখন এরকম খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিতে হবে, যেহেতু চিংড়ি মাছের কিমা
এটা দলা পেকে যায়, সেজন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এটার মধ্যে বিভিন্ন রকম সস ব্যবহার করব, যার কারণে আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর সসে তো প্রচুর পরিমাণে লবণ থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। এর জন্য লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে। আর আমি যতটুকু লবণ দিয়েছি এই আমার জন্য কিন্তু আমি সস ব্যবহার করার পরও লবণটা পারফেক্ট ছিল, আমার এক্সট্রা আর লবণ ব্যবহার করতে হয়নি। যাই হোক, এই যে আমি মিনিট 2-এর মতো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু হার্ড হয়ে যায়। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একে একে সসগুলো অ্যাড করব। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সস। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এখানে আমি দিলাম 2 চামচ টমেটো সস। এখন ব্যবহার করব হাফ চামচ আমি ওয়েস্টার সস, আর দিলাম হচ্ছে এখানে আমি 1 চামচ ফিশ সস। এখন আমি এটার মধ্যে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিলাম হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে এখন এই চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি কষে নিব। চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে। 1 মিনিট পর্যন্ত একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটার মধ্যে এখন আমি ব্যবহার করব লাল ফুড কালার। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি, ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার জন্য সরি। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। ব্যবহার করার পরে একটু নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষে নিলাম। এখন এটার মধ্যে আমি দিব আদা রসুন পেস্ট হাফ চামচ। যেহেতু আমরা বাঙালি, আমাদের তো মশলার প্রয়োজনই আছে, সেজন্য আমি এখানে হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি এটার মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি চুলার আঁচটা একটু হাই করে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিব। ফিরে এলাম ঘড়ি ধরা 3 মিনিট পরে। আমার এই চিংড়ি মাছের এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটার মধ্যে এখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে আগে থেকে গুলে রেখেছিলাম, ওটা ব্যবহার করব গ্রেভিটা একটু ঘন হয়ে আসার জন্য, মানে ঘন করার জন্য। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি জাস্ট আমার এটা হয়ে যাবে। আমার চিংড়ি মাছ রান্নাটা শেষ। এখন এটাকে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। নামিয়ে এটাকে এক সাইডে এখন রেখে দিব। চলে আসলাম রাইস রান্না করার জন্য। প্রথমে চুলায় প্যান বসিয়ে এটার মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। আজকে রান্নাটা আমি সম্পূর্ণ বাটার দিয়ে করছি, আপনারা চাইলে তেল বা ঘি দিয়েও করতে পারেন।
বাটারটা মেল্ট হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমার ফ্রোজেন করা, আমি ফ্রোজেনটাই ব্যবহার করছি। পেঁয়াজটা এখন এই বাটারের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন এই পর্যায়ে এসেও আমি পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে ওই যে আমি পালং শাক আর কাঁচামরিচ যেটা আমি সিদ্ধ করেছিলাম ওটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন সেই পেস্টটা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে দিব। আমি কিন্তু এটা পানি ছাড়াই পেস্ট করেছি, যেহেতু পালং শাক আর ওদিকে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, যার কারণে এটার মধ্যে এটা লিকুইড হয়েছে। এটার মধ্যে আর পানি ব্যবহার করতে হবে না। এখন এই পেঁয়াজের মধ্যে এটা নেড়ে চেড়ে আমি মিনিট খানিক ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ টমেটো সস, হাফ চামচ ওয়েস্টার সস, আর এখন দিলাম 1 চামচ ফিশ সস, আর দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়া। এগুলোকে এখন আমি পালং শাকের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে পালং শাকটা একটু কষে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি আগে থেকে রান্না করা ভাত দিয়ে দিচ্ছি। আমি এটা নর্মাল ভাতের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চালও ব্যবহার, পোলা চাল ব্যবহার করতে পারেন, আর চাইলে আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন চাল। আমি এখানে নর্মাল ভাতের চালই ব্যবহার করেছি। এখন এটাকে হচ্ছে আমি পালং শাকের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আবার ওভারকুক করা যাবে না। বেশি ভাজলে হবে কি রাইসটা হার্ড হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে আমি পুরো পালং শাকটা ভাতের সঙ্গে মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর যা মনে হচ্ছে ভাতগুলো দলা পেকে গেছে, আসলে না, এটা যখন একটু ঠান্ডা হবে তখন এটা ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে এসে উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি যে লবণ ব্যবহার করেছিলাম আমার লবণটা কিন্তু পারফেক্ট হয়েছিল, আমি আর এক্সট্রা লবণ ব্যবহার করিনি। বাস এখন আর কোনো কাজ নেই, এখন নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো আমি ভাতগুলোকে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। চলেন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। প্রথমে আমি প্লেটে আমি রাইসগুলো নিয়ে আমি একটু এরকম পতাকার আকারে শেপ দিয়ে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে একটা বাটি বসিয়ে একটু চাপ দিয়ে ডিপ করে নিয়েছি, যাতে আমি চিংড়ি মাছের যে গ্রেভিটা বানিয়েছিলাম ওটা দিতে পারি সেজন্য। এখন চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখেন কতটা ইয়ামি আর লোভনীয় লাগছে না। আসলে আমি যখন বানিয়ে আমার মেয়েকে যখন ডাকলাম, ও আমাকে পিকচার তোলারও সময় দিচ্ছিল না, ওর এতটাই পছন্দ হয়েছিল এটা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এটা। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই তাদের জন্য বাড়িতে এরকম ডিফারেন্ট রেসিপি তাদের সামনে করে দিবেন। এরকম ডিফারেন্ট রেসিপি পেলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।